আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস 10-এর হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ অধ্যায় 11-র বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। অধ্যায় 11-তে হায়ার ম্যাথে টোটাল 4টা অধ্যায় আছে, 11.1 থেকে 11.4 পর্যন্ত। আশা করি ক্লাস 10-এর এখন যারা আছো তোমরা তোমরা সবাই 11.1 থেকে 4 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছো। আর যারা আমার স্টুডেন্ট আছো তাদেরকে আমি 4টা অধ্যায় কমপ্লিট করিয়েছিলাম। আশা করি 4টা অধ্যায়েরই বইয়ের অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে ফেলেছো এবং ভালো করে আশা করি সবাই পারো অঙ্কগুলো। তো আজকে আমি এই 11 অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। প্রথমেই দেখো, আমি যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 হায়ার ম্যাথের দিনাজপুর বোর্ড 2017 নাম্বারের যে সৃজনশীলটা এসেছিল স্থানাঙ্ক জ্যামিতি থেকে, সেই সৃজনশীলটা নিয়ে প্রথমেই তোমাদের সামনে আলোচনা করব। দেখো, উদ্দীপকটা দেখো, আমি লিখেছি এ বি সি ডি 4টি বিন্দু। ওকে, প্রথম প্রশ্নটা হচ্ছে এ বি রেখার ঢাল নির্ণয় করো। স্থানাঙ্ক জ্যামিতির 11.3 অধ্যায়ে তোমরা যে কোনো রেখার ঢাল বের করার ফর্মুলা তোমরা পড়ে এসেছো। যে কোনো রেখার ঢাল বের করতে হয় কোন সূত্রটা দিয়ে, তোমরা অবশ্যই এই সূত্রটার সাথে পরিচিত। ঢালকে সাধারণত এম দিয়ে প্রকাশ করা হয়। এম ইকুয়াল টু, সূত্রটা তোমরা অবশ্যই পড়েছো, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, অথবা y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, দুটোই ঠিক আছে। তো এটা হচ্ছে 11.3-এ তোমরা ঢাল বের করার এই ফর্মুলাটার সাথে অবশ্যই পরিচিত। ঠিক আছে, তাহলে এই এ বি রেখার ঢাল এই ফর্মুলাটা দিয়ে তোমরা নিজেরাই বের করে ফেলতে পারবা। ঠিক আছে, এ বি তার মানে তোমাকে এ বিন্দু আর বি বিন্দু দিয়ে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এ বিন্দু হলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। শুধু এই ফর্মুলার মধ্যে এই স্থানাঙ্কগুলো থেকে x1 y1 x2 y2 এই মানগুলো বসিয়ে দিলেই এবি রেখার কি বের হয়ে যাবে? ঢাল বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা নিজেরাই এটা সলভ করতে পারবা। y2 এর জায়গায় কত বসবে? y2 এর জায়গায় বসবে -2, মাইনাস y1 এর জায়গায় কত বসবে? 1। ঠিক আছে, আর x2 এর জায়গায় কত বসবে? x2 এর জায়গায় বসবে হচ্ছে -1, আর x1 এর জায়গায় বসবে হচ্ছে 0। বসিয়ে দিলেই সরল রেখার কি বের হয়ে যাবে? ঢালটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা নিজেরাই এটা বের করে ফেলো। আমি আর এটা করলাম না, খুবই সহজ একটা অঙ্ক। তো চলো আমরা এখন খ নাম্বারে চলে যাই। দেখো, খ নাম্বার প্রশ্নটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো। এই 4টা বিন্দু দিয়ে যে চতুর্ভুজটা হবে ওই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো ক্ষেত্রফল বের করার এই কাজটা তোমরা 11.2-এ করেছো। 11.2-এ তোমরা করে এসেছো কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল তাদের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়ে বের করতে হয়। ঠিক আছে, তো চলো আমরা এটা দেখে ফেলি। চতুর্ভুজের ক্ষেত্রফল, তো আমরা প্রথমে একটু দেখি চতুর্ভুজটা একটু আঁকার চেষ্টা করি। আমরা চতুর্ভুজটা আঁকার চেষ্টা করি। এ 0,1, তাহলে 0 এখানে, 1 হচ্ছে উপরে। ঠিক আছে, সাপোজ এটা হলো 0,1 বিন্দু অর্থাৎ এ বিন্দু। তারপর হচ্ছে -1, -2, -1 হচ্ছে বামে। ওকে, -2 হচ্ছে নিচে। এখানে মনে করো -1, -2 অর্থাৎ বি বিন্দু। এরপরে হচ্ছে 2, -3, 2 হচ্ছে ডানে, -3 হচ্ছে নিচে। ওকে, -3 হবে নিচে। আমি জাস্ট অনুমান করে বিন্দুগুলো বসাচ্ছি। সি বিন্দু আর ডি বিন্দু হচ্ছে 3,0, অর্থাৎ 3,0 হলে সাপোজ এখানে হচ্ছে 3 আর 0 এখানেই হবে। এই হচ্ছে ডি বিন্দু। এবার এই 4টা বিন্দু যোগ করলে আমরা একটা চতুর্ভুজ পেয়ে যাচ্ছি। 4টা বিন্দু যোগ করলে আমরা একটা কি পেয়ে যাচ্ছি? চতুর্ভুজ পেয়ে যাচ্ছি। তো বলেছে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করার জন্য। ওকে, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1, -2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, -3, আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0। এবার আমরা চতুর্ভুজটার ক্ষেত্রফল চলো বের করে ফেলি। ঠিক আছে,
এখানে লিখে ফেলো এভাবে, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। ওকে, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তো আমি নিচে লিখতেছি, তোমরা এখানে পাশে সমান চিহ্ন দিয়ে লিখবা। আমি পাশে চিত্র এঁকে ফেলেছি, এই জন্য বোর্ডে পাশে জায়গা হচ্ছে না, এই জন্য আমি নিচে লিখবো, তোমরা পাশেই লিখবা। ওকে, এখানে কি লিখবা? এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তোমরা ক্ষেত্রফলের ফর্মুলাটা অবশ্যই পড়েছ, আমি আশা করি 11.2-তে তোমরা পড়েছ। হাফ, তারপর হচ্ছে মডুলাস বা নির্ণায়ক, যেটাই বলো নির্ণায়ক, অ্যাকচুয়ালি এটা নির্ণায়ক চিহ্ন, মডুলাস চিহ্ন না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি চিহ্ন? নির্ণায়ক চিহ্ন। তো একটু খেয়াল করো কিভাবে বিন্দুগুলো বসাইতে হয়। তোমরা জানো যে চিত্রটা আঁকার পরে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলো আমাদেরকে বসাইতে হয়, তাই না? ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলো বসাইতে হয়। তো ফার্স্টে আমি এ বিন্দু বসালাম 0 1, তারপর বি বিন্দু -1 -2, তারপর সি বিন্দু 2 -3, তারপর ডি বিন্দু 3 0, তারপর আবার কি হবে 0 1। ঠিক আছে, এই এত বর্গ একক, এখানে কি লিখবা? এত বর্গ একক। ওকে, এবার দেখি আমরা ক্যালকুলেশন করি, চলো। তো কিভাবে আড়াআড়ি গুণ করতে হয় তোমাদের জানা আছে, সিস্টেমগুলা কিভাবে আড়াআড়ি গুণ করতে হয়। প্রথমে এই কোণারগুলা বা প্রথমে ডান দিকের গুলো আমরা যদি গুণ করি, এই দুইটার গুণফল কত? 0। এই দুইটার গুণফল কত? 3 + 3। এই দুইটার গুণফল কত? 0। আর এই দুইটার গুণফল কত? +3। এই একদিকের গুলা হয়ে গেল। তারপর মাঝখানে কি চিহ্ন? মাঝখানে হচ্ছে মাইনাস চিহ্ন। মাঝখানে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন। তারপর আবার ব্র্যাকেট দিয়ে এবার অপোজিট কোণার গোলা গুণ করব আমরা। এই দুইটার গুণফল কত? -1। এই দুইটার গুণফল কত? -4। এই দুইটার গুণফল কত? -9। আর এই দুইটার গুণফল কত? 0। বুঝতে পেরেছ আশা করি। এখন এখান থেকে যদি আমরা নর্মাল ক্যালকুলেশন করি, হাফ, ঠিক আছে, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে থাকে 6 মাইনাস, আর এখানে কত থাকে দেখো? -1 -4 -5 -5 -9 -14। -14 হলে এখানে হয়ে যাবে +14। এত বর্গ একক, বর্গ একক। তাহলে এখানে আসতেছে 20, 20-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10 বর্গ একক। এটাই হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার আমরা গ নাম্বারে চলে যাব। তো দেখো, গ নাম্বার প্রশ্নটা হচ্ছে এসি ও বিডি রেখার ছেদবিন্দু নির্ণয় করো। এসি ও বিডি রেখার কি নির্ণয় করতে বলেছে? ছেদবিন্দু। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে 11.4 চ্যাপ্টারের, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির যে লাস্ট অধ্যায়টা, এটা সেই লাস্ট অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে, তাহলে এসি ও বিডি এই দুইটা রেখার ছেদবিন্দু বের করতে বলেছে। তাহলে 11.4-এ এই ছেদবিন্দুর টপিকটা অবশ্যই তোমরা পড়েছো আশা করি। 11.4-এর অনুশীলনীতে কিন্তু এরকম অঙ্ক আছে যে দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, ওই দুইটা রেখার ছেদবিন্দু নির্ণয় করো। 11.4-এর অনুশীলনীতে এরকম অঙ্ক আছে, দুইটা রেখার সমীকরণ থেকে কিভাবে ছেদবিন্দু বের করতে হয়। ঠিক আছে, আশা করি তোমরা করেছো। তো এখানে এসি আর বিডি দুইটা রেখার ছেদবিন্দু বের করতে বলেছে, কিন্তু এখানে দেখো তো, এখানে কি এসি আর বিডি রেখার সমীকরণ দেওয়া আছে? সমীকরণ কিন্তু দেওয়া নাই, এখানে দেওয়া আছে হলো বিন্দু, সমীকরণ দেওয়া নাই। তাহলে আমাদেরকে আগে এসি ও বিডি রেখার সমীকরণ বের করে নিতে হবে। এসি ও বিডি রেখার সমীকরণ বের করে তারপর বইয়ের নিয়মে দুইটা সমীকরণের বা দুইটা রেখার ছেদবিন্দু আমাদেরকে বের করতে হবে। তো এখন সমীকরণ কিভাবে বের করব? 11.4 তোমরা করে থাকলে তোমরা আশা করি অবশ্যই এই সূত্রটার সাথে পরিচিত। x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এই সূত্রটাকে আরো অনেকভাবে লেখা যায়। এই সূত্রটার আরো কিছু মডিফাই ফর্ম আছে, ওগুলোও লেখা যায়, বাট আমরা এটা ইউজ করি, সমস্যা নাই কোনো। তো এই সূত্রটার সাথে তোমরা আশা করি পরিচিত। এটা কিসের ফর্মুলা বলতে পারবা? এটা আশা করি তোমরা জানো। এটা হচ্ছে কোন রেখার উপরস্থ যখন দুইটা বিন্দু জানা থাকে
তখন ওই রেখার সমীকরণ এই সূত্রটা দিয়ে বের করতে হয়। দুইটা বিন্দু জানা থাকলে এই সূত্র দিয়ে রেখার সমীকরণ বের করতে হয়। তাহলে আমরা এই সূত্র দিয়েই এসি রেখার সমীকরণ আর বিডি রেখার সমীকরণ বের করব। তো চলো বের করে ফেলি। প্রথমে আমরা বের করব এসি রেখার সমীকরণ। এসি রেখার সমীকরণ, ওকে, এসি রেখার সমীকরণ। দেখো এসি রেখা তার মানে এ আর সি বিন্দু দিয়ে বের করতে হবে, এ বিন্দু আর সি বিন্দু দিয়ে, এই যে ফর্মুলা, ঠিক আছে। তাহলে আমরা বসাই কি হবে, এ বিন্দু আর সি বিন্দু দিয়ে কিন্তু, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, বলো এক্স ওয়ান কত, এক্স ওয়ান হচ্ছে 0, ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, 0 মাইনাস এক্স টু কত হবে 2, ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত 1, ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কত -3, সো এখানে হবে +3। বা এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এক্স বাই -2 আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস 1 বাই কত 4। এবার যদি আমরা আর গুণ করি তাহলে 4x ইকুয়াল টু -2y প্লাস 2, দ্যাট মিনস 4x প্লাস 2y ইকুয়াল টু 2, 4x প্লাস 2y ইকুয়াল টু 2। এটাকে আমরা একটু ছোট করতে পারি, দেখো উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিলে 2x প্লাস y ইকুয়াল টু 1, উভয় পক্ষে আমরা 2 দ্বারা কি করে দিলাম, ভাগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, অর্থাৎ এসি রেখার সমীকরণ। একইভাবে আমরা চলো বিডি রেখার সমীকরণ বের করে ফেলি সেম ফর্মুলার সাহায্যে। তো এখানে লিখে ফেলো বিডি রেখার সমীকরণ, লিখে ফেলো বিডি রেখার সমীকরণ। তোমরা পাশে লেখো, ঠিক আছে, আমি নিচে লিখতেছি। বিডি রেখার সমীকরণ বি আর ডি বিন্দু দিয়ে বের করব, কিন্তু এখন বি বিন্দু আর ডি বিন্দু দিয়ে একই সূত্র, এক্স মাইনাস এক্স ওয়ান কত হবে -1, সো এখানে হয়ে যাবে +1, ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু কত, বি আর ডি বিন্দু কিন্তু এক্স টু হচ্ছে 3, ওকে, ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, বলো তো ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান হচ্ছে -2, তাহলে এখানে হয়ে যাবে +2, ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কত 0। বা দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, উপরে হলো এক্স প্লাস 1, নিচে হলো -4, আর এখানে উপরে হলো ওয়াই প্লাস 2, নিচে হলো -2। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা কি করতে পারি, দেখো এখানে -4, এখানে -2, তাহলে উভয় পক্ষের নিচে থেকে আমরা -2 বাদ দিয়ে দিই, অর্থাৎ -2 দ্বারা উভয় পক্ষে গুণ করে দিব। তাহলে -2 দ্বারা উভয় পক্ষে গুণ করে দিলে এক্স প্লাস 1/2, আর এখানে ওয়াই প্লাস 2/1। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। আমরা কি করেছি, উভয় পক্ষের নিচে থেকে -2 বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ উভয় পক্ষকে আমরা -2 দ্বারা গুণ করে দিয়েছি। এখন যদি আমরা আর গুণ করি তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 2y প্লাস 4, সো এক্স মাইনাস 2y ইকুয়াল টু 3। এটা হচ্ছে 2 নং সমীকরণ, অর্থাৎ বিডি রেখার সমীকরণ। তাহলে আমরা এসি রেখার সমীকরণ এবং বিডি রেখার সমীকরণ দুইটাই বের করে ফেলেছি, ঠিক আছে। এবার আমরা এই দুইটা রেখার সমীকরণ থেকেই এদের ছেদবিন্দু বের করব। তোমাদের জানা আছে, তোমরা যদি 11.4 এর অনুশীলনের অঙ্কগুলো করে থাকো, তাহলে দুইটা রেখার ছেদবিন্দু, দুইটা রেখার সমীকরণ থেকে তাদের ছেদবিন্দু বের করার সিস্টেম কি, খুবই সহজ একটা সিস্টেম। এই দুইটা রেখাকে সিম্পলি সমাধান করে ফেললেই, অর্থাৎ এই দুইটা রেখা থেকে এক্স আর ওয়াই এর মান বের করে ফেললেই ছেদবিন্দু পেয়ে যাব। এক্স আর ওয়াই এর মান যা হবে তাই হবে ছেদবিন্দু, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখন এই দুইটা রেখাকে সিম্পলি সমাধান করতে হবে। কি করতে হবে, সমাধান অনেকভাবে করা যায়। তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো, তুমি অপনয়ন পদ্ধতিতে করতে পারো, অথবা তুমি আর গুণন পদ্ধতিতে করতে পারো। আর গুণন পদ্ধতি তোমরা শিখেছ ক্লাস 10-এ, জেনারেল ম্যাথের 12.2 অধ্যায়ে আর গুণন পদ্ধতি শিখেছ। এই তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে তুমি এই দুইটা সমীকরণকে সমাধান করতে পারো। বাট আমরা সবাই কেন জানি মেন্টালি আমরা অপনয়ন পদ্ধতির সাথে বেশি অ্যাটাচড,
অর্থাৎ বেশি কমফোর্টেবল আমরা অপনয়ন পদ্ধতির সাথে, আমাদের ওটাই বেশি ভালো লাগে। তো চলো আমরা ওই পদ্ধতিতেই এই দুটো সমীকরণকে সমাধান করে ফেলি। সমাধান করলে এক্স আর ওয়াই এর মান পেয়ে যাব, অর্থাৎ ছেদবিন্দু পেয়ে যাব আমরা। তো এখন কিভাবে সমাধান করা যায় অপনয়ন পদ্ধতির সিস্টেম তোমরা জানো। দেখো এখানে প্লাস ওয়াই আছে, এখানে মাইনাস 2y আছে, মানে এখানে y আর এখানে হচ্ছে 2y। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করব, তাই না? এটাকে 2 দিয়ে গুণ করলে এখানেও 2y হয়ে যাবে, এখানেও 2y। তাহলে 1 নংকে 2 দিয়ে আর 2 নংকে 1 দিয়ে। তো আমরা 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করব ও 2 নং সমীকরণকে আমরা 1 দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করলে কি হবে? 4x প্লাস 2y ইকুয়াল টু 2। ওকে, আর 2 নং সমীকরণকে 1 দিয়ে, সো x মাইনাস 2y ইকুয়াল টু 3। 2y কাটা, সো এখানে থাকে 5x আর এই পাশে থাকে 5, সো x ইকুয়াল টু কত? 1। আশা করি বুঝতে পেরেছ। এখন x এর এই মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই শেষ। x এর মানটা 1 নং বা 2 নং যে কোনো একটাতে বসিয়ে দিলে হয়ে যাবে। তাই আমরা 1 নং এ বসাই, তো লিখে ফেলো x এর মান 1 নং এ বসিয়ে। ওকে, x এর মান 1 নং এ বসিয়ে, এটা 1 নং। x এর মান কত? 1। সো 2 ইন্টু 1 প্লাস y ইকুয়াল টু 1। ঠিক আছে, x এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে বা এখান থেকে আমরা y ইকুয়াল টু পাবো -1। 2 এই পাশে গেলে y ইকুয়াল টু কত পাবো? -1। সো সুতরাং ছেদবিন্দু, যেটা প্রশ্নে বের করতে বলেছে, ছেদবিন্দু x এর মান কত? 1 আর y এর মান কত? -1। তাহলে এটাই হচ্ছে এসি আর বিডি রেখার ছেদবিন্দু। এটাই এই অঙ্কের আনসার। আশা করি সম্পূর্ণ সৃজনশীলটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছ। দেখো এখন আমরা স্থানাঙ্ক জ্যামিতির আরেকটা বোর্ডের সৃজনশীল সলভ করব। দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019। রাজশাহী বোর্ড 2019। ওকে, দেখো আমি উদ্দীপকটা লিখেছি, এ বি সি ডি একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। ওকে, তো প্রথম প্রশ্নটা হচ্ছে এডি রেখার সমীকরণ। প্রথম প্রশ্নটা কি? এডি রেখার সমীকরণ। এটা ঠিক এই যে একটু আগে যে সৃজনশীলটা আমরা করলাম, ওই সৃজনশীলের মধ্যেই কিন্তু এই সূত্রটা আলোচনা করেছিলাম। x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। একটু আগের সৃজনশীলটাতে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছিলাম না? দুইটা বিন্দু দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ আমরা এই ফর্মুলা দিয়ে বের করি। তাহলে এখানে বলেছে এডি রেখার সমীকরণ বের করো, তাহলে এ বিন্দু আর ডি বিন্দু দিয়ে এই সূত্রের সাহায্যে এডি রেখার সমীকরণ বের করে ফেলা যাবে, ঠিক আগের অঙ্কটার মতো। তো এটা তোমরা করে ফেলো নিজেরাই। ঠিক আছে, এখনই করে ফেলো, এই সূত্রের সাহায্যে এডি রেখার সমীকরণ বের করে ফেলো। আমি খ নাম্বার প্রশ্নে চলে যাই। তো রাজশাহী বোর্ড 19-এর খ নাম্বার যে প্রশ্নটা আমি লিখেছি, এটা কিন্তু এখানে নাই। এটা মানে এখানে বোর্ডের মধ্যে এই খ নাম্বার প্রশ্নটা দেওয়া হয়েছে ভেক্টর থেকে। খ নাম্বার প্রশ্নটা আমি দেখতেছি এখান থেকে ভেক্টর থেকে দেওয়া হয়েছে। তো ভেক্টর তো এখনো তোমাদের সলভ করানো হয়নি, তাই আমি এই প্রশ্নটা স্কিপ করে ওইটার জায়গায় দেখো আমি আমার পক্ষ থেকে একটা প্রশ্ন লিখেছি, খুবই সহজ একটা প্রশ্ন লিখেছি। একটু দেখো, প্রশ্নটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করো। চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করো। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে এখান থেকে চতুর্ভুজের কি বের করতে হবে? ক্ষেত্রফলটা আগে বের করতে হবে। আর ক্ষেত্রফলটা বের করার জন্য চলো আমরা আগে চতুর্ভুজের চিত্রটা একটু এঁকে ফেলি। চতুর্ভুজের আমরা একটু চিত্রটা এঁকে দেখার চেষ্টা করি যে চতুর্ভুজটা কেমন চতুর্ভুজ। প্রথম বিন্দুটা হচ্ছে 3 4, 3 এদিকে 4 উপরে, এগুলো 3 4 বিন্দু অর্থাৎ এ বিন্দু। এরপরে 10 4, 10 এদিকে যাবে। ওকে, 10 এদিকে, 4 যাবে উপরে। ঠিক আছে, 10 এখানে 4 সাপোজ এখানেই দিলাম আমি 4, এই সোজাসুজি হবে বি বিন্দু। এরপর হবে 7 10, 7 সাপোজ এখানে, 10 যাবে উপরে। ওকে, সাপোজ এখানে 10, এটা হচ্ছে সি বিন্দু। আর ডি বিন্দু হচ্ছে 5 10। ওকে, এটা হচ্ছে সাপোজ 5 10 হবে উপরে এখানে। ওকে, এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে এই হচ্ছে আমাদের চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি। তোমরা যদি গ্রাফে আঁকো
আর একটু সুন্দর করে চতুর্ভুজটা দেখতে পাবা। আমি অনুমান করে এঁকেছি তাই এরকম দেখা যাচ্ছে। তো এ বিন্দুটার স্থানাঙ্ক কত? এ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3,4, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10,4, সি বিন্দুর স্থানাঙ্ক 7,10 আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,10। এবার আমাদেরকে এই চতুর্ভুজটার কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তো চলো আমরা বের করে ফেলি। সুতরাং লিখে ফেলো এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। এভাবে লিখে ফেলো। তো আমরা ঠিক ওই আগের মতো বিন্দুগুলো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বসাবো। প্রথমে এ বিন্দু বসালাম 3, 4, এরপর অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, এরপরে বি বিন্দু 10, 4, দেখো অ্যান্টি ক্লক, এরপরে বি এর পরে সি বিন্দু যাবে 7, 10, তারপর ডি বিন্দু 5, 10, তারপর হবে আবার এ বিন্দু 3, 4, এত বর্গ একক। আশা করি তোমরা সবাই অ্যান্টি ক্লকওয়াইজের ব্যাপারটা বুঝো, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ বলতে এটাকে বোঝায়। ওকে, এভাবে ঘুরবে। এটা, এটার পরে এটা, দেখো এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখন এইভাবেই তোমরা 11.2-তে ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো বের করেছ। তো চলো আমরা এখন এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করে দেখি কি আসে। হাফ, আর এখানে দেখো গুণ করি আমরা। এই দুটার গুণফল কত? 12, প্লাস এই দুটার গুণফল 100, ওকে, প্লাস এই দুটার গুণফল 70, প্লাস এই দুটার গুণফল 20, মাইনাস তারপর এই দুটার গুণফল 40, প্লাস এই দুটার গুণফল 28, প্লাস এই দুটার গুণফল 50, প্লাস এই দুটার গুণফল 30। ওকে, এত বর্গ একক। এখন এখান থেকে বাকি ক্যালকুলেশনটা করার জন্য তোমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিয়ে নাও। 28, তো দেখো আমি ক্যালকুলেটর দিয়ে করে দেখেছি যে এখান থেকে আসে হচ্ছে 54 আসে। টোটাল 54, এটা থেকে এটা মাইনাস করলে টোটাল 54 আসে। তাহলে এখানে কত হবে ক্ষেত্রফল? 27 বর্গ একক হবে ক্ষেত্রফল। 27 বর্গ একক হবে ক্ষেত্রফল। এবার প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো, যে এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ, এই ক্ষেত্রফলটাই হচ্ছে তাহলে বর্গের ক্ষেত্রফল, কারণ বলে দিয়েছে যে এই ক্ষেত্রফলের অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ, অর্থাৎ এই চতুর্ভুজের ক্ষেত্রফলটাই হবে কার ক্ষেত্রফল? বর্গের ক্ষেত্রফল। আমাদেরকে ওই বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা একটু লিখে ফেলি। এটাই হচ্ছে, এই ক্ষেত্রফলটাই হচ্ছে কার ক্ষেত্রফল? বর্গের ক্ষেত্রফল। আমরা লিখবো সুতরাং বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কত? 27 বর্গ একক, এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। এখন এখান থেকে আমাদেরকে বর্গের কি বের করতে হবে? কর্ণ। তোমরা সবাই আশা করি বর্গের কর্ণর দৈর্ঘ্য বের করার ডিরেক্ট ফর্মুলাটা জানো। বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করার ডিরেক্ট ফর্মুলা হলো a√2। এটা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা। এ হচ্ছে বর্গের বাহু, এ হচ্ছে বর্গের বাহু। তাহলে এই বর্গের ক্ষেত্রফল থেকে আমরা আগে বর্গের বাহুটা বের করি। এটা তোমাদের সবারই জানা আছে যে বর্গের ক্ষেত্রফল থেকে কিভাবে বর্গের বাহু বের করতে হয়। তোমরা জানো যে বর্গের ক্ষেত্রফলকে রুট করলেই বর্গের বাহুর দৈর্ঘ্য বের হয়ে যায়। বর্গের ক্ষেত্রফলকে কি করলে? রুট করলেই বর্গের ক্ষেত্রফল বের হয়ে যায়, ঠিক আছে? তাহলে √27, 3√3, এটা হচ্ছে বর্গের বাহু, 3√3 একক, এটা হচ্ছে বর্গের বাহু। এখন আমাদেরকে বর্গের কি বের করতে হবে? বর্গের কর্ণ, বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে।
তাহলে লিখবো সুতরাং বর্গের কর্ণ। সূত্র কি? a√2। এ কি? বাহু। বাহু কোনটা? এই যে এটা। তাহলে 3√3 ইন্টু √2। আশা করি বুঝতে পেরেছ। এর জায়গায় বাহু বসিয়েছি, তারপর হচ্ছে √2। তাহলে এখানে গুণ করলে আসে 3√6, এত একক। এটাই হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য। আশা করি এই খ নাম্বারটা খুব ভালো করে বুঝতে পেরেছো তোমরা। দেখো এখন আমরা এই সৃজনশীলের গ নাম্বারটা দেখব। গ নাম্বার আমি যেটা তুলেছি এটাই এখানে প্রশ্নের মধ্যে আছে। খ নাম্বারটা তো আমি আমার নিজে থেকে একটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদের। তো গ নাম্বারটা হচ্ছে এটা। দেখো এটা আমাদের পরিচিত একটা প্রশ্ন। pxy বিন্দু হতে x অক্ষের দূরত্ব এবং d বিন্দুর দূরত্ব সমান। pxy বিন্দু হতে x অক্ষের দূরত্ব এবং d বিন্দুর দূরত্ব সমান হলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু 0। এই প্রশ্নটা তোমাদের বইয়ের 11.1 অধ্যায়ের অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির ফার্স্ট অধ্যায়ে একদম শেষের দিকে দুইটা অঙ্ক আছে, মেবি 10 আর 11 নাম্বার অঙ্ক। ওই দুইটার মধ্যেই এটা যে কোনো একটা হবে। ঠিক আছে? 11.1-এ এই অঙ্কটা আছে, এই নিয়মের অঙ্ক আছে। একটা অঙ্কই আছে 11.1-এ, হুবহু এটা না, বাট এই নিয়মের অঙ্ক 11.1-এ আছে। তো এখন আমরা দেখো প্রশ্ন একটু ভালো করে বোঝার চেষ্টা করি। pxy বিন্দু হতে বলেছে x অক্ষের দূরত্ব এবং pxy বিন্দু হতে d বিন্দুর দূরত্ব সমান। প্রশ্ন একটু ভালো করে বুঝো, আমি আবার বলতেছি। pxy বিন্দু হতে প্রথমবার হলো x অক্ষের দূরত্ব, আর পরের বার হলো pxy বিন্দু হতে d বিন্দুর দূরত্ব সমান। দুইটা দূরত্ব, একটা হচ্ছে pxy থেকে x অক্ষের দূরত্ব, আর আরেকটা হলো pxy থেকে d বিন্দুর দূরত্ব, পরস্পর সমান। এখন কথা হচ্ছে এই জিনিসটা তোমরা, এই দুটা জিনিস বা এই দুটা বেসিক তোমরা জানো কিনা আমি জানি না, হয়তো তোমরা জানো, কারণ এই দুটা জিনিস এমসিকিউতেও অনেক কাজে লাগে। দুইটা নোট আমি লিখে দিচ্ছি, একটু লিখে নাও। সেটা হচ্ছে এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি, মডুলাস অফ কোটি। আর 2 নাম্বার নোটটা হলো ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ। এই দুটা জিনিস তোমাদের জানা আছে আশা করি। আমি মনে করি এই দুটা জিনিস তোমরা জানো, যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হলো মডুলাস অফ ওই বিন্দুর কোটি। ভুজ কোটি তো বুঝো, ভুজ কোটি তো জানো। যেমন এটা একটা বিন্দু, এই বিন্দুর প্রথমটাকে অর্থাৎ এক্স এর মানটাকে ভুজ বলে, আর ওয়াই এর মানটাকে কোটি বলে। ঠিক আছে? তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব যদি চায়, তাহলে সেটা হবে মডুলাস দিয়ে ওই বিন্দুটার কোটি। আর ওয়াই অক্ষ থেকে যদি কোনো বিন্দুর দূরত্ব বলে, তাহলে মডুলাস দিয়ে ওই বিন্দুর ভুজ। যেমন 2, -3, এটা একটা বিন্দু। তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, এটা কিন্তু এমসিকিউ এ আসে এই জিনিসগুলো, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব বললে কি হবে? মডুলাস অফ কোটি। সো মডুলাস অফ কোটি, এই বিন্দুর কোটি কোনটা? ভুজ কোটি, এটা হলো কোটি, -3। মডুলাস অফ -3 মানে কত? 3। তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হলো 3 একক। আর যদি বলে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, তাহলে হবে ভুজ। ভুজ কোনটা? 2। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হবে মডুলাস অফ 2, মানে হচ্ছে 2 একক। বুঝতে পেরেছ? তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব বললে কোটি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে হবে ভুজ। এই বেসিক দুইটা তোমাদের জানা আছে আশা করি। তো এখন এই বেসিকের সাহায্যেই, এখানে কোন অক্ষরটা বলেছে? এক্স অক্ষরটা বলেছে, তাহলে আমি আপাতত ওয়াই অক্ষরটা মুছে দিলাম, এক্স অক্ষরটা আমি বাকি রাখলাম। তো চলো আমরা এখন, এটা কিন্তু নোট, হ্যাঁ, এটা অঙ্কের ভিতরে না, এটা নোট। এখন অঙ্কের সলিউশনটা আমরা শুরু করি। আমরা দুইটা দূরত্ব বের করব। একটা হচ্ছে পি এক্স ওয়াই হতে এক্স অক্ষের দূরত্ব। তো লিখি, সুতরাং পি এক্স ওয়াই হতে এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব। তো কি বলেছি? এক্স অক্ষের দূরত্ব কিন্তু, তাহলে কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব বা এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, এই যে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব মডুলাস অফ কোটি। তাহলে মডুলাস, এই বিন্দুর কোটি কত? কোটি হচ্ছে ওয়াই, তাহলে মডুলাস অফ ওয়াই এত একক। আশা করি বুঝতে পেরেছ। এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব বললে মডুলাস অফ কোটি। এই হলো একটা দূরত্ব। আরেকটা দূরত্ব কি? আরেকটা দূরত্ব হচ্ছে পি এক্স ওয়াই বিন্দু হতে, কার দূরত্ব বের করবো এবার?
পি এক্স ওয়াই বিন্দু হতে ডি বিন্দুর দূরত্ব বের করব। তো চলো বের করি। সুতরাং পি এক্স ওয়াই হতে ডি, ডি বিন্দু কোনটা? এই যে ডি বিন্দু কোনটা? ডি বিন্দু হচ্ছে এই যে এটা উদ্দীপকে যেটা আছে ডি বিন্দু, ডি 5,10 বিন্দুর দূরত্ব, বিন্দুর দূরত্ব। বলতো এই দূরত্বটা কোন ফর্মুলার সাহায্যে আমরা বের করব? কোন ফর্মুলার সাহায্যে বের করব? পি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব, দুইটা বিন্দুর দূরত্ব, দুইটা বিন্দুর দূরত্ব। এই সূত্রটা তোমরা আশা করি জানো। 11.1-এ 11.1 অধ্যায়ের সব অঙ্কই এই সূত্র দিয়ে। কিসের সূত্র? দুইটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র। দুইটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র। সূত্রটা কি ছিল বলো তো? সূত্রটা হলো রুট, তোমরা জানো এটা x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা জানা আছে তোমাদের সূত্রটা, আমি আশা করি। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, 11.1-2 সব জায়গায় কাজে লাগে। তো এটা কিসের সূত্র? দুইটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র। তো চলো এই সূত্র দিয়ে আমরা পি বিন্দু হতে ডি বিন্দুর দূরত্বটা বের করে ফেলি। রুট x1 মাইনাস x2, এই যে এটা x1 এটা x2, অর্থাৎ x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2, y1 হচ্ছে এটা y আর y2 হচ্ছে 10, দ্যাট মিনস y মাইনাস 10 হোল স্কয়ার। এত একক। এটা হচ্ছে আরেকটা দূরত্ব। ওকে, এটার ক্যালকুলেশন এখানেই করতে পারো বা পরে প্রশ্নমতে দিয়েও করা যাবে। এবার দেখো প্রশ্নমতে কি বলেছে, এই একটা দূরত্ব আর এই হচ্ছে আরেকটা দূরত্ব। প্রশ্নের মধ্যে বলেছে এই দুইটা দূরত্ব পরস্পর সমান। ঠিক আছে, তো চলো আমরা প্রশ্নমতে দিয়ে লিখে ফেলি। প্রশ্নমতে এই দূরত্ব ইকুয়াল টু এই দূরত্ব, অর্থাৎ রুট এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 10 হোল স্কোয়ার ইকুয়াল টু মডুলাস অফ y। বুঝতে পেরেছ? দেখো এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা প্রথমে একটা কাজ করি, উভয় পক্ষে স্কয়ার করে রুট বাদ দিয়ে দিই। উভয় পক্ষে স্কয়ার করে প্রথমে আমরা মনে করো রুট বাদ দিয়ে দিলাম। এই রুট চলে গেল, আর এই পাশে স্কয়ার করলে হবে ওয়াই স্কয়ার। ওকে, ওয়াই স্কয়ার। মডুলাস, মডুলাসের কাজ তো শুধু কি প্লাসকে প্লাস করা, মাইনাসকেও প্লাস করা, এটা হচ্ছে মডুলাসের কাজ। মাইনাস থাকলেও প্লাস হবে, প্লাস থাকলেও প্লাস হবে। তার মানে মডুলাস অফ ওয়াই, আমি যদি প্লাস এটার মান প্লাস চিন্তা করি তাহলে ওয়াই হবে, যদি এটার মান মাইনাস চিন্তা করি তাহলেও প্লাসই হবে, তাই না? তো ওটাকে স্কয়ার করলে কি হবে? ওয়াই স্কয়ার হবে। মানে মডুলাস অফ ওয়াই, ওয়াই এর মানটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, তাই না? ভালো করে একটু বুঝো, ওয়াই এর মানটা কিন্তু প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, কিন্তু স্কয়ার করলে কি আর মাইনাস থাকবে? স্কয়ার করলে তো শুধু ওয়াই স্কয়ারই হবে। বুঝতে পেরেছ? ওয়াই এর মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ঠিক আছে? তাহলে কিন্তু স্কয়ার করলে তো আর মাইনাস থাকবে না, দুটোই প্লাস হয়ে যাবে। ওকে, এখন দেখো এই লাইনে কি করেছি, এই লাইনে আমরা উভয় পক্ষে বর্গ করেছি, সাইড নোট দিয়ে দিবা বর্গ করে। এখন আমরা যদি সূত্র ভেঙে দিই, দেখো সূত্র ভেঙে দিই, এটা সূত্র কি ভেঙে দিলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। ওকে, এরপরটার একইভাবে সূত্র ভাঙো, ওয়াই স্কোয়ার মাইনাস 20y প্লাস 100 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো তো, উভয় পক্ষ থেকে কিন্তু আমরা ওয়াই স্কোয়ারকে বাদ দিয়ে দিতে পারি, মানে ওয়াই স্কোয়ার কাটা চলে যায় উভয় পক্ষ থেকে। তাহলে বলো ওয়াই স্কোয়ার কাটা চলে গেলে, ওয়াই স্কোয়ার যদি কাটা চলে যায় তাহলে কি থাকে? এক্স স্কোয়ার মাইনাস 10x, ওকে, তারপর মাইনাস 20y, তারপর দেখো প্লাস 25 প্লাস 100, তাহলে কত হবে? প্লাস করলে প্লাস 125 ইকুয়াল টু 0। দেখো এটাই কিন্তু প্রমাণের মধ্যে আছে, এই যে দেখো এটাই প্রমাণের মধ্যে আছে। তাহলে আশা করি প্রশ্নটা খুব ভালো করে বুঝতে পেরেছ, ঠিক আছে? আমি একটা কথা একটু বলি, যদি এখানে প্রশ্নের মধ্যে এই যে প্রথম অংশটা পি এক্স ওয়াই বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব না বলে যদি এখানে বলতো পি এক্স ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব, ঠিক আছে, তাহলে এখানে কি হতো? ওয়াই অক্ষের দূরত্ব বললে, ওয়াই অক্ষের দূরত্ব বললে এখানে এক্স হইতো, তখন এখানে তখন কি হইতো? এক্স হইতো। কারণ তোমরা জানো, একটু আগে বলেছি আমি, এই যে নোটটা আমি মুছে দিয়েছি, 2 নাম্বার নোটটা লিখেছিলাম ওটা মুছে দিয়েছি, যে ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব বললে কি হবে? মডুলাস অফ ভুজ। ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব বললে হবে ভুজ। ভুজ কোনটা? এক্স, এক্স হলো ভুজ, তাহলে মডুলাস অফ এক্স।
তারপর এইভাবেই ক্যালকুলেশনটা করলে আরেকটা প্রমাণ এখান থেকে চলে আসতো। তো আশা করি এই সৃজনশীলটা তোমরা কমপ্লিটলি বুঝতে পেরেছো। তো দেখো এখন আমরা দিনাজপুর বোর্ড 2019-এর স্থানাঙ্ক জ্যামিতির খ নাম্বার প্রশ্নটা সলভ করব। দিনাজপুর বোর্ড 2019-এর খ নাম্বার প্রশ্ন, স্থানাঙ্ক জ্যামিতি থেকে যে প্রশ্নটা এসেছে খ নাম্বার, ক আর গ ক আর গ এই দুটা প্রশ্ন স্থানাঙ্ক জ্যামিতি থেকে দেয়নি, এই দুটা প্রশ্ন দিয়েছে হলো ঘন জ্যামিতি থেকে। তো আমরা যখন ঘন জ্যামিতি সলভ করব তখন ওই দুইটা প্রশ্ন আমরা ইনশাল্লাহ দেখে নিব। তো এখন আপাতত দিনাজপুর বোর্ড 2019-এর খ নাম্বারটা আমরা দেখতেছি যে স্থানাঙ্ক জ্যামিতি থেকে দিয়েছে। তো চলো আমরা খ নাম্বার প্রশ্নটা সলভ করে ফেলি। দেখো উদ্দীপক হচ্ছে এ বি পি, তিনটি বিন্দু। ওকে, তারপর বলে দিয়েছে এ পি বি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। এর মানে কি? এর মানে হচ্ছে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে এর পরে পি আসবে, পি এর পরে বি আসবে। অর্থাৎ আমাদেরকে এখানে কষ্ট করে চিত্র একে দেখার দরকার নাই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে কোন বিন্দুর পরে কোন বিন্দু আসবে। ওরা বলেই দিয়েছে যে এর পরে পি, পি এর পরে বি, ঠিক এই সিরিয়ালটাই হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। আর দেখো আমরা চাইলেও এই তিনটা বিন্দু কিন্তু গ্রাফে বসাইতে পারবো না। কেন? দেখো, কারণ এই যে এ এর মান কিন্তু আমরা জানি না, দ্যাটস ওয়াই এই তিনটা বিন্দু গ্রাফে বসানো যাবে না। ঠিক আছে, তাহলে এই জন্যই প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে এই তিনটা বিন্দু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। তো দেখো খ নাম্বার প্রশ্নে কি বলেছে, ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল 7 বর্গ একক। ক্ষেত্রফল দিয়ে দিছে, দিয়ে বলেছে পিএবি এর পরিসীমা বের করো। ত্রিভুজটার কি বের করো? পরিসীমা বের করো। ঠিক আছে, আচ্ছা দেখো, তো আমরা প্রথমে চলো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেলি। ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল লিখে ফেলো। ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল হাফ। ওকে, সিরিয়ালটা দেখো, এ এর পরে পি, পি এর পরে বি, তাহলে ফার্স্ট আমরা এ লিখবো। এ কোনটা? 30, এ হচ্ছে 30, তারপর হলো পি, পি মানে হচ্ছে 5a, তারপর হচ্ছে বি 04, তারপর আবার কোনটা হবে? আবার এ হবে, অর্থাৎ 30, এত বর্গ একক। তো চলো দেখি এখান থেকে আমরা ক্ষেত্রফলটা কি আসে, ঠিক আগের মতো করে ক্যালকুলেশন করি আমরা। এই দুইটা গুণ করলে কত হয়? 3a, এই দুইটা গুণ করলে 20, আর এই দুইটা গুণ করলে 0। ওকে, আবার এই দুইটা গুণ করলে 0, এই দুইটা গুণ করলে 0, এই দুইটা গুণ করলে কত? 12। ওকে, এত বর্গ একক। তাহলে দেখো হাফ ইন্টু এখানে আসতেছে 3a প্লাস 20 মাইনাস, আর এখানে কত? 12, এত বর্গ একক। সো হাফ ইন্টু 3a প্লাস 8, এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার এই ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে? 7 বর্গ একক। তাহলে আমি এই পাশে লিখতেছি। ওকে, প্রশ্ন মতে হাফ ইন্টু 3a প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 7। এখান থেকে আমরা এ এর মানটা বের করব। ওই যে এ এর মান কিন্তু আমি জানি না, এই জন্য আমি এ এর মানটা বের করব। সো 3a প্লাস 8 ইকুয়াল টু হবে 14। এই যে হাফটা ওই পাশে গেলে গুণ হয়ে 2 হয়ে যাবে, তো 14 হবে। তাহলে 3a ইকুয়াল টু পাবো আমরা 6। সো a ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। a ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 2। a এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা a এর মানটা জানি, সো আমি এখানে তোমাদের বোঝানোর জন্য মুছে a এর মানটা লিখে দিলাম 2। এবার আমাদের বলেছে কি? পিএবি ত্রিভুজটার কি বের করো? পরিসীমা। পরিসীমা মানে তোমরা জানো 3 বাহুর যোগফল। পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। তাহলে আমরা এখন ত্রিভুজের 3টা বাহু বের করব। ঠিক আছে, 3টা বাহু বের করব, তারপর 3টা বাহু বের করে যোগ করে দিলে তাদের পরিসীমা বের হয়ে যাবে। এটা অনেকটাই তোমরা পারবা। তোমরা আমি একটু হালকা একটু জাস্ট বুঝিয়ে দিই তোমাকে। পিএবি এই ত্রিভুজের 3টা বাহু কি কি হবে বলো? পিএবি ত্রিভুজের 3টা বাহু কি কি হবে? একটা হবে পিএ, ওকে, আরেকটা বাহু কি হবে? পিবি, একটা পিএ, একটা পিবি, আর আরেকটা কি হবে? এবি। বুঝতে পেরেছো? এই হলো 3টা বাহু। তাহলে এই 3টা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলবা কোন সূত্র দিয়ে? 3টা বাহুর দৈর্ঘ্য কোন সূত্র দিয়ে বের করবা? x1 মাইনাস x2 হোল স্কোয়ার
প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এই ফর্মুলার সাহায্যে। এটা কিসের ফর্মুলা? দুইটা বিন্দুর দূরত্ব, অর্থাৎ পি এ বাহু মানে কি? পি এ বাহু মানে হলো পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব। পি এ বাহুর দৈর্ঘ্য মানে হলো পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব। তাহলে এই পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এই সূত্র দিয়ে বের করে ফেলো, পি এ বাহুর দৈর্ঘ্য। তারপরে একই সূত্র দিয়ে পি বির দৈর্ঘ্য বের করবা, একই সূত্র দিয়ে এ বির দৈর্ঘ্য বের করবা, করে এখানে সবগুলা কি লিখবা? একক লিখে তারপর লিখবা সুতরাং ত্রিভুজ পি এ বি এর পরিসীমা এই তিনটা বাহুর দৈর্ঘ্য যা বের হবে সেগুলো যোগ করে দিয়ে লিখে দিলেই হয়ে যাবে। আশা করি খুব ভালো করে এই দিনাজপুর বোর্ড 19-এর খ নাম্বারটা বুঝতে পেরেছো। মোটামুটি সহজ প্রশ্নই ছিল এটা।